এবার পাল্টা মার শুরু। আমাদের দেশে থেকে জঙ্গি প্রশিক্ষণ পাকিস্তানে গিয়ে নিয়ে এসে ট্রেনিং নিয়ে এসে তারপরে এই নারকীয় জঘন্য হত্যাকাণ্ড ঘটালে এবার ছাড় পাওয়ার কোনো উপায় নেই। আদিল ঠোকারের কথা বলছি, একটা বাড়ি দেখাই আপনাদের। এই বাড়িটি আদিল ঠোকারের বাড়ি। এখন কথা হচ্ছে, কে এই আদিল ঠোকার? কেন বলা হচ্ছে পাল্টা মার শুরু? তার কারণ এই আদিল ঠোকার পহেলগাঁও হামলার অন্যতম প্রধান জঙ্গি। যে বাড়িটা দেখছেন এটি গুড়ির বীজবেহরায় আদিল ঠোকারের বাড়ি। 2018-এ আদিল ঠোকার পাকিস্তানে গিয়েছিল, জঙ্গি শিবিরে প্রশিক্ষণ নিয়েছিল, ট্রেনিং নেওয়ার পর গত বছর ভারতে ফিরেছিল। আদিল ঠোকার তার বাড়ি এবার বিস্ফোরণে উঠল। आदिल अहमद ठोकर एलियास आदिल गुरी के मकान के करीब हम इस वक्त मौजूद हैं और हम आपको बताएं कि एक ब्लास्ट में और ये जो स्ट्रक्चर हैं ये आप देख सकते हैं, ये गिरा पड़ा है। और आदिल अहमद ठोकर एलियास आदिल गुरी के बारे में ये बताया जा रहा है कि जो पहलगाम अटैक, जो टेरर अटैक हुआ, उसमें ये जो है ये आदिल गुरी मुलव्वस बताए जा रहे हैं। और ऐसे में ये जो स्ट्रक्चर आप देख रहे हैं, बिल्कुल कैमरामैन से मैं कहूँ वो दिखाने की कोशिश करेंगे आपको। ये देखिए गिरे पड़े शीशे, दरवाजे, खिड़कियां और ये जो इमारत गिरी पड़ी हुई आप देख रहे हैं, ये बताया जा रहा है कि ये आदिल अहमद ठोकर एलियास आदिल गुरी का मकान है जो है गिरा पड़ा है, डेमोलिश हो गया है। और हम आपको बताएं कि इस आदिल के बारे में ये बताया जा रहा है कि इसकी इन्वॉल्वमेंट जो 28 पहलगाम टेरर अटैक है, इसमें कहीं ना कहीं इनकी इन्वॉल्वमेंट है और इनका स्केच भी आया है। और अगर हम अनंतनाग पुलिस की बात करें, इंतजामिया की बात करें, तो कहीं ना कहीं एक बहुत बड़ा रिवार्ड, एक बहुत बड़ा इनाम जो है इसके सर पे रखा गया है। कि इसके बारे में ये है कि जो पहलगाम टेरर अटैक और पहलगाम टेरर अटैक के चलते ये स्ट्रक्चर जो है ये गिरा पड़ा है। ज़ोहर रिजवी, न्यूज़ 18 नेटवर्क, गुरी, अनंतनाग। আর এই যে বিস্ফোরণ হচ্ছে আর এক জঙ্গি নেতা আসিফ শেখের বাড়িতে। পুলওয়ামার অবন্তিপুরায় ত্রাল এলাকায় আসিফ শেখের এই বাড়ি, যে বাড়িতে বিশেষ নিরাপত্তা বাহিনী যায় এবং সন্দেহজনক বিস্ফোরকের হদিশ পাওয়া যায়। বিস্ফোরক দেখেই বিশেষ নিরাপত্তা বাহিনী সরে আসে এবং তারপরেই বিরাট বিস্ফোরণ জঙ্গি আসিফ শেখের বাড়িতে। আর এখান থেকে গ্রাউন্ড জিরো থেকে আমার সহকর্মী মৈত্রী আমার সঙ্গে রয়েছেন। মৈত্রী, এটাও একটা ট্র্যাপ ছিল যে খুঁজতে যদি ঠিক মতো ঠিক জায়গায় পৌঁছে যায় নিরাপত্তা রক্ষী, তাহলে আবার একটা প্ল্যান, অর্থাৎ সবকিছু শেষ করে দেওয়ার মতো প্ল্যান। যারা যাবে তারা আর ফিরবে না, সেই জন্যই বিস্ফোরক রাখা ছিল। একেবারেই দেখো, ইঙ্গিতটা কিন্তু তেমনই রয়েছে। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি সেই আসিফের বাড়িতেই, যেখানে বিস্ফোরণে যে বাড়ি প্রায় একেবারে বলা যেতে পারে একেবারে ভেঙে চুরে তছনছ হয়ে গেছে। কিন্তু প্রশ্নটা এখানেই উঠছে যে এই বাড়িতে সেনার তরফ থেকে যেটা যখন তারা আসেন এখানে তল্লাশি চালাতে, তখন এখানে এইভাবে ব্লাস্ট হওয়ার কারণ কি? তার মানে কি যখন এই বিষয় নিয়ে যখন পাল্টা নজরদারি করার জন্য, অর্থাৎ তার সম্পর্কে কোনো তথ্য তালাশ সেটা করার যদি চেষ্টা করা হয়, সেই সময় এসে যারা খোঁজ নিতে আসবেন তারাও যাতে উড়ে যান, সেই কারণেই এখানে এইরকম একেবারে বিস্ফোরক মজুত করা ছিল। এই বাড়ির যে অংশ বিস্ফোরক মজুত করা ছিল সেই অংশ পুরোপুরি ভেঙে চুরে তছনছ হয়ে গিয়েছে। যদিও সুরক্ষা কর্মী যারা রয়েছেন তারা সেফ রয়েছেন বলে এখনো পর্যন্ত জানা যাচ্ছে। কিন্তু তুমি বাড়ির অবস্থাটা দেখলেই বুঝতে পারবে। আমি
আমার ক্যামেরা পার্সন আপু পাঠাককে বলবো একবার দেখাতে বাড়িটার কি অবস্থা হয়ে রয়েছে, কি অবস্থায়, অর্থাৎ বোঝাই যাচ্ছে যে বিস্ফোরণের প্রাবল্য ঠিক কতটা ছিল এই বাড়ির ভগ্নদশা দেখেই কিন্তু বোঝা যাবে। এবং তোমাকে আমি জানিয়ে রাখি এই বাড়ি, এই এলাকা এমন একটি জায়গায় যেখানে কিন্তু যে জায়গাটা কিন্তু অত্যন্ত সেন্সিটিভ বলে ধরা হয়। দীর্ঘদিন পর্যন্ত এখানে অ্যাক্টিভ ছিলেন এখানে বিভিন্ন সংগঠন এবং বিভিন্ন যারা টেররিস্ট আছেন তাদের একাধিক তারা অ্যাক্টিভ ছিলেন এই ত্রাল এলাকাতে, এবং এখনো কিন্তু বেশ অনেকটা জায়গাতেই এই ত্রালকে অত্যন্ত সেন্সিটিভ জোন হিসাবেই কিন্তু দেখা হয়। ফলে সেই জায়গাতে বাড়ি, এবং সেই বাড়িতে যখন সেনাবাহিনীর তরফ থেকে তারা তল্লাশি করতে আসলেন, স্পেশাল ফোর্সেসের অফিসাররা তারা এসে তল্লাশি চালাচ্ছেন, সেই সময় তাদের নজর পড়ল বিস্ফোরকের দিকে এবং সেখান থেকেই তারা নিজেদের বাঁচাতে সরে গেলেন এবং তারপরই ব্যাপক বিস্ফোরণ, এবং যার জেরে এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ এই বাড়ির অবস্থা, এই বাড়ির পরিস্থিতি কি। ফলে একেবারে নিঃসন্দেহে বলা যায় যে এটাও কিন্তু কোথাও একটা গিয়ে আরো একটি ফাঁদ ছিল, যে ফাঁদ পাতা ছিল একেবারে সুরক্ষা কর্মীদের জন্য, অর্থাৎ কোনোভাবে যদি পৌঁছাতে পারে তারা। প্রথমত এই ফাঁদ পাতার কারণ হচ্ছে আবার একটা বিস্ফোরণ ঘটানো, আবার বেশ কয়েকজনের প্রাণহানি হোক, নিরাপত্তারক্ষীর প্রাণহানি হোক, সেই জন্য এই বিস্ফোরণ ঘটানো। তার জন্য এরপর তদন্তে জানা যাবে হয়তো আইডি বা ডিটোনেটর ব্যবহার হয়েছিল কিনা। দ্বিতীয়ত কোনো রকম কোনো তথ্য প্রমাণ যেন না থাকে। যদি কোথাও কোনো তথ্য প্রমাণ থেকে থাকতো বাড়িতে, তাহলে সেই তথ্য প্রমাণ যেন বিস্ফোরণের সঙ্গে সঙ্গে নষ্ট হয়ে যায়, সেই জন্যই বিস্ফোরণ ঘটানো। পাশাপাশি দুটো ছবি দেখছেন একদিকে আদিলের বাড়ি, যে আদিলের বাড়ি উড়িয়ে দেওয়া হলো, আরেকদিকে দেখছেন আসিফের বাড়ি, অবন্তিপুরা ত্রাল। বইটি একটু আগে বলছিল আপনাদের, ত্রাল অত্যন্ত স্পর্শকাতর একটি জায়গা। সেই ত্রালে আসিফ শেখের বাড়ি, এবং এই আসিফ শেখ তার বাড়িতে যখন তল্লাশি চালাতে যান বিশেষ নিরাপত্তা বাহিনীর টিম মেম্বাররা, তখন দেখা গেল সেখানে তাদের সন্দেহ হলো এবং তারা সেখান থেকে সরে এলেন। তাদের সন্দেহই সত্যি হলো, বিস্ফোরক রাখা ছিল, ট্র্যাপ ছিল এটা একটা, এবং বিস্ফোরণে আসিফ শেখের বাড়ি উড়ল। আর ইতিমধ্যেই কাশ্মীরের সেনাপ্রধান সেখানে বৈঠক করবেন এবং গুরুত্বপূর্ণ রিপোর্ট, ইন্টেল ইনপুট সেখান থেকে নেবেন, এবং উপেন্দ্র দ্বিবেদী সেনাকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। এলওসিতে পাক সেনার যুদ্ধবিরতি লঙ্ঘন নিয়েও আলোচনা হবে, সেখানে কিভাবে প্রত্যাঘাত করা হয় তা নিয়ে আলোচনা হবে, এবং সার্বিকভাবে কাশ্মীরের নিরাপত্তা পরিস্থিতি কোথায় আর কিভাবে সিকিউরিটি টাইট করা যায় সেসব নিয়েও কথা হবে এই বৈঠকে। বৈশারণের ঘটনা নিয়ে হাজার একটা প্রশ্ন উঠছে। সবচেয়ে বেশি প্রশ্ন উঠছে গোয়েন্দা বিভাগের ব্যর্থতা নিয়ে। কেন কোনো ইন্টেল রিপোর্ট ছিল না? কেউ জানতেও পারেনি ঘুণাক্ষরে আগে থেকে এই কি করে প্ল্যান এ প্ল্যান বি সাজিয়ে ঘোড়সওয়ার সেজে, মানে শহীদ সেজে তারা ঘুরে বেড়াচ্ছে। পালিয়ে গেলই বা কিভাবে, এখনো কেন ধরা যাচ্ছে না? নানা মহলে নানা প্রশ্ন। পহেলগাঁওয়ের বৈসারন উপত্যকা পিকনিক স্পট, সেখানে ঢুকে জঙ্গিদের তাণ্ডব, বেছে বেছে গুলি করে মারল পর্যটকদের। 26 জনকে খুন করে পালিয়ে যায় জঙ্গিরা। পাহাড় ঘেরা বৈসারন উপত্যকা, পাশেই লিডার নদী, পাইনের জঙ্গল, অর্থাৎ সহজেই গা ঢাকা দেওয়া যাবে। তাই কি বেছে বেছে এই বৈসারনেই হত্যালীলা চালালো জঙ্গিরা? ভ্যাসেডান ভ্যালির ঠিক পাশের জঙ্গলে ঘেরা অংশ, তারপরেই হচ্ছে সামনে ভ্যাসেডান ভ্যালি। এই যে জঙ্গলের এলাকা রয়েছে, সেই জঙ্গলের এলাকা যেখানে শুরু হচ্ছে ততদূর রয়েছে এই ফেন্সিং। ফলে ফেন্সিং এর আড়াল নিয়ে কিভাবে তারা এখানে পৌঁছাতে গেলেন এবং কিভাবে নিরাপত্তা কর্মীদের বা সুরক্ষা কর্মীদের নজর এড়িয়ে গেলেন, সেটা একটা বড় প্রশ্ন।
মঙ্গলবার নাশকতা, বৃহস্পতিবার পর্যন্ত কোনো জঙ্গিকে ধরা যায়নি। সন্দেহভাজন জঙ্গিদের ছবি প্রকাশ করা হয়েছে। পহেলগাঁও জুড়ে চলছে তল্লাশি। যে ছবি আমাদের ক্যামেরায় উঠে এসেছে তাতে বিশাল বাহিনী তারা বেসারানের একদিকের অংশকে কর্ডন অফ করার জন্য তারা এগিয়ে যাচ্ছে এবং আমরা যেটা সুরক্ষা বাহিনীর তরফ থেকে যে সূত্র মারফত এই খবর পাচ্ছি যে তাদের কাছে স্পেসিফিক ইনপুট রয়েছে যে বেসারানের আগে যে জঙ্গল রয়েছে সেই জঙ্গলের এলাকাতেই কোথাও লুকিয়ে রয়েছে এই সন্ত্রাসবাদীরা, এই জঙ্গিরা। এখন পুলিশ ও সেনার জোর তৎপরতা, নজরদারি, তল্লাশি, কিন্তু সবই নাশকতার পরে। আগে কেন এই বজ্র আটুনির দেখা মেলেনি? এত বড় নাশকতা করে কিভাবে পালিয়ে গেল জঙ্গিরা? তাহলে কি নিরাপত্তায় গাফিলতি? পুলিশ সিকিউরিটি কেউ ছিল না। তারপর আরেকজনের কাছে গেল, ওই লোকটাকে আপ হিন্দু ইয়া মুসলিম হো, কালমা আতা হ্যায়, কালমা বলিয়ে। আমি তো ভেবে নিয়েছিলাম ওই মাস ফায়ার যেটা হয় সেটা হয়তো বা হবে, আজকে মনে আমরা সব শেষ। কিন্তু তারপরে দেখি ওরা চলে যায়। তারপর আমি আস্তে আস্তে আমার বাচ্চাটাকে, হাজবেন্ডটাকে যেভাবে হোক করে আসার চেষ্টা করি। অনেকের এও প্রশ্ন, এরকম ভয়ঙ্কর জঙ্গি হামলা হয়ে গেল কেন আগে থেকে কোনো খবর পেলেন না গোয়েন্দারা? নিরাপত্তার ব্যবস্থাতে প্রচুর গাফিলতি ছিল। এভাবে 27 জন মানুষকে প্রাণ দিতে হচ্ছে, এটা সরকারকে মানতে হবে। ভারতের তুলনায় পাকিস্তান বড় কিছু ব্যাপার নয়, তাদেরকে উপযুক্ত শিক্ষা দেওয়া যায়। দেশের সমস্ত বিরোধী দল সরকারের সঙ্গে থেকে সহযোগিতা করতে প্রস্তুত। সেনাবাহিনী হোক কিংবা বিএসএফ হোক কিংবা আধা সেনা হোক কিংবা জম্মু কাশ্মীর পুলিশ হোক কিংবা আইবি কিংবা স্টেট ইন্টেলিজেন্স হোক, তাদের সবার পেছনেই প্রচুর টাকা করে খরচ করা হয় ইন্টেলিজেন্স গ্যাদার করার জন্য এবং জঙ্গি হামলার ঘটনা যাতে আটকানো যায় সেই ব্যবস্থাটা নিশ্চিত করার জন্য। কিন্তু এত হাজার হাজার কোটি টাকা খরচের পরেও কেন ঠেকানো গেল না পহেলগাঁওয়ের এত বড় বিপর্যয়? জঙ্গিদের খোঁজে এখন তৎপর গোয়েন্দারা। তাদের হাতে এসেছে জঙ্গি হামলার ডিজিটাল ফুটপ্রিন্ট। ফরেনসিক পরীক্ষায় হাইটেক যোগাযোগেরও প্রমাণ মিলেছে। জঙ্গি হামলায় পাকিস্তানের করাচি, পাক অধিকৃত কাশ্মীরের মুজাফফরাবাদ থেকে নজরদারি চালানো হয়। এই দুই শহরের সেফ হাউস থেকে নিয়ন্ত্রণ করা হয় জঙ্গিদের। গোয়েন্দাদের দাবি, এই নাশকতার পিছনে পাক সেনার প্রত্যক্ষ মদত রয়েছে। পাক সেনা যে অ্যালপাইন কোয়েস্ট অ্যাপ ব্যবহার করে, ঠিক সেই অ্যাপই পহেলগাঁওয়ে ব্যবহার করেছে জঙ্গিরা। ইন্টারনেট ছাড়াই এই অ্যাপ কাজ করে। ইন্টারনেট ছাড়াই জিপিএস ম্যাপ দেখা যায়। ভারতের নজরদারি এড়াতেই এই অ্যাপের ব্যবহার। এই অ্যালপাইন কোয়েস্ট অ্যাপের মাধ্যমেই পাক সেনার সঙ্গে যোগাযোগ রেখে পহেলগাঁওয়ে তাণ্ডব চালায় জঙ্গিরা, তারপর পালিয়ে যায়। 2019 সালে যখন 370 ধারা অবলুপ্তির পর শান্তি ফিরেছে জম্মু কাশ্মীরে, তাহলে এত বড় বিপর্যয় কেন? নিউজ 18 বাংলা। মৈত্রেয়ী আমার সঙ্গে সরাসরি রয়েছে ত্রাল থেকে। সেই উপদ্রুত ত্রাল, বারবার যে ত্রালের খবর এসেছে পুলওয়ামার সেই ত্রাল, সেখান থেকে মৈত্রেয়ী আমার সঙ্গে রয়েছে। মৈত্রেয়ী, এই ত্রালের কথা বলতে গেলে বলতে হবে যে ঠিক কদিন আগে 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের দিন প্রথমবার ত্রালে তিরঙ্গা উঠেছিল, জাতীয় পতাকা উড়েছিল। মনে করা হচ্ছিল হয়তো অশান্তির বাতাবরণ শেষ হয়েছে, এবার ত্রালে শান্তি ফিরে আসবে। ত্রালের যুব সমাজ তারা সবাই মূল স্রোতে ফিরে আসছে। ত্রালে পৌঁছে আসিফ শেখের বাড়ি জ্বলা দেখে তোমার কি মনে হচ্ছে? দেখো, এখনো পর্যন্ত আমরা যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি, পরিস্থিতি এবং এই গোটা পাড়ার পরিস্থিতি, আমি তোমাকে ডান দিকে একটুখানি দেখাতে বলবো। আমি বাড়ির ভগ্ন অংশের সঙ্গে সঙ্গে আমি একটু আসিফ শেখের যারা পড়শিরা রয়েছেন তারা এখানে বসে রয়েছে, তাদের থমথমে মুখ রয়েছে। গোটা এলাকা যথেষ্ট থমথমে রয়েছে। একদিকে তারা এটা যেরকম তারা বলছেন যে যে ঘটনা ঘটেছে সেই ঘটনার তারা কড়া নিন্দা করছেন, কিন্তু একই সঙ্গে তারা কিছুটা হলেও সন্ত্রস্ত রয়েছেন। তবে অবশ্যই ত্রালের পরিস্থিতি ধীরে ধীরে বদলাতে শুরু করেছিল এবং তারপরেই এই যে ঘটনা এবং এমন এক যুবকের নাম জড়িয়ে যাওয়া যার নাম আসিফ শেখ, এবং সেই আসিফ শেখ
যার বাড়ির সামনে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি। এবং তুমি বাড়ির যদি একটুখানি বাড়ির ছবিটা দেখানো যায়, আমি বাড়ির ভেতরের ছবিটা তোমাকে একটু দেখাতে চাইবো, বাড়ির ভেতরের পরিস্থিতিটা কি এবং সেখান থেকে ব্যাপকতা আরও একটু ভালোভাবে আমাদের দর্শকরা বুঝতে পারবে যে বিস্ফোরণের ব্যাপকতা ঠিক কতটা ছিল। তুমি দেখো এদিকে দেওয়াল যে রয়েছে, দেওয়াল ফেটে গিয়েছে, পুরো একেবারে ভেঙে পড়েছে, যে কোনো মুহূর্তে এই বাড়ির একটা অংশ ভেঙে পড়বে। এবং যেটা জানা যাচ্ছে এখানকার স্থানীয় বাসিন্দারা, তারা যেটা আমাদেরকে বলছে যে গতকাল সন্ধ্যের পর সেনাবাহিনীর বিশেষ টিম তারা আসে, SF এর অফিসাররা তারা এখানে এসে পৌঁছায় এবং সেই সময় এখানে সার্চ অপারেশন চলছিল, অর্থাৎ এখানে কোনো সূত্র কোনো তথ্য কিছু রয়েছে কিনা সেটা জানার চেষ্টা করা হচ্ছিল। সেই কারণেই তারা এখানে এসেছিল এবং সেই সময় তাদের নজরে পড়ে বিস্ফোরক এবং তারা মুহূর্তের মধ্যে এখান থেকে পালিয়ে যায়। অর্থাৎ বোঝা যাচ্ছে যে ত্রালের মধ্যে কোথাও একটা গিয়ে যে এখনো শান্তি পুরোপুরি আসলেও সেটা যে পুরোপুরি এসে পৌঁছায়নি তার ছবি কিন্তু এই বাড়ির আনাচে কানাচে বোঝা যাচ্ছে। তার কারণ যদি ত্রালেই একটি বাড়িতে বিস্ফোরক মজুদ থাকে এবং যেখানে SF এর অফিসার জওয়ানরা আসলে সেখানে সেটা যদি অ্যাক্টিভেট হয়ে যায় এবং বিস্ফোরণ ঘটে, তাহলে বোঝাই যাচ্ছে যে ওপরের যে শান্তির পরিস্থিতি দেখা যাচ্ছিল ভেতরে ভেতরে কিন্তু সেই অশান্তির জায়গা রয়েছে। এখানকার যারা পড়শিরা রয়েছেন তারা খুব বেশি মুখ খুলতে চাইছেন না। তাদের বক্তব্য, তারা আসিফকে শেষবারের মতো দেখেছিলেন 3 বছর আগে 2022 সালে, তারপর থেকে তারা আসিফকে দেখেননি। আসিফ এই গ্রামে সে ফেরেনি এখনো পর্যন্ত। কিন্তু এখানে তাহলে এতদিন ধরে এই বিস্ফোরক রইল কিভাবে, এই প্রশ্ন কিন্তু বারবার করে উঠছে। তাহলে কে এসে রেখে গেল? তাহলে কি পরিবারের অন্যরাও কি জড়িত রয়েছে, নাকি এখানে অন্য এমন তথ্য ছিল যেটাকে লোকানোর জন্য বা এখানে অন্য কোনো ট্র্যাপ রাখা হয়েছিল? তার কারণ জানতো জঙ্গিরা যে আসিফের বাড়ি খুঁজতে খুঁজতে এখানে আসা হবেই। তাহলে সব মিলিয়ে প্রশ্ন একাধিক উঠছে এবং এই বাড়ির পরিস্থিতি কিন্তু বলে দিচ্ছে যে এখানেও একটি ট্র্যাপ দেওয়া ছিল। অতনু। ধন্যবাদ মৈত্রী। কতটা নৃশংসভাবে মানুষ মারা যায় সেদিনের সেই মুহূর্তের অনেক ফুটেজ তো দেখেছেন, একবার দেখুন। আপনারা জানেন যে 26 জনকে জঙ্গিরা নৃশংসভাবে মেরেছে, সেই 26 জনের মধ্যে তোকে 3 জন বাঙালি, তাদের মধ্যে একজন মনীষ রঞ্জন। এই রাজ্যের 3 জন, এই রাজ্যে তার মধ্যে থেকে একজন মনীষ রঞ্জন, যে মনীষ রঞ্জন কেন্দ্রীয় গোয়েন্দা বাহিনীর অফিসার, পুরুলিয়ার ঝালদায় যার বাড়ি। একবার দেখুন, দেখলে আঁচ করা যাবে যে কি নৃশংসভাবে কেউ কাউকে মারতে পারে। বাড়ির লোকেরা, পরিবার, তারা এখনো পর্যন্ত ভয়ে কাটা হয়ে আছেন, এখনো শিরবে উঠছে। এখনো পর্যন্ত তারা সেই ট্রমা কাটিয়ে উঠতে পারেননি, শকে রয়েছেন, হয়তো থাকবেন আরো অনেক দিন। তার কারণ চোখের সামনে যা দেখে এসেছেন তা ভোলার নয়। এখান থেকে ইন্দ্র রয়েছে আমার সঙ্গে সরাসরি। ইন্দ্র, পরিবারের কারোর সঙ্গে কথা বলার সুযোগ হয়েছে, সম্ভব হয়েছে? কারণ তারা যদিও কথা বলার মতো পরিস্থিতিতে নেই, কিন্তু তাদের সঙ্গে কথা বললে অন্তত জানা যাবে যে ঠিক কি হয়েছিল, তারা চোখের সামনে কি দেখেছিলেন। দেখো অতনু, আমরা পরিবার সূত্রে যেটা জানতে পেরেছি, একেবারেই 22 তারিখ যে ঘটনা ঘটেছে এবং যে একেবারেই নারকীয় ঘটনা ঘটেছে এবং যেভাবে গুলি করে হত্যা করা হয়েছে পর্যটকদের, এবং তার মধ্যে পুরুলিয়ার মনীষ রয়েছে এবং সেই মনীষের রক্তাক্ত মৃতদেহ পড়ে রয়েছে একেবারেই কাশ্মীরে, এবং গোটা কাশ্মীরের সবুজ ঘাস একেবারেই লাল হয়ে গেছে, ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সেই জঙ্গিদের বন্দুকের, রাইফেলের, বুলেটের খোল রয়েছে ছড়িয়ে ছিটিয়ে, মৃতদেহ রয়েছে। সেই হাড় হিম করা ভিডিও আমরা পেয়েছি এবং তাতেই দেখা যাচ্ছে যে কি ঘটনা ঘটেছিল গত 22 তারিখ কাশ্মীরে আনুমানিক 3টে নাগাদ, যে জঙ্গিরা যেভাবে গুলি চালিয়েছিল পর্যটকদের মধ্যে, তার মধ্যে পুরুলিয়ার মনীষেরও মৃত্যু হয়েছে এবং সেই মৃত্যু একেবারে কাছ থেকে দেখেছে তার স্ত্রী এবং তার সন্তানরা। এবং তারপর থেকেই গতকাল তার যে একেবারেই তার মৃতদেহ এসছে পুরুলিয়ার ঝালদার বাড়িতে এবং কফিনবন্দি, এবং তারপর থেকেই একেবারেই শোক, একেবারেই কোমাতে চলে গেছে কার্যত, একেবারে কথা বলতে পারছে না, খাবার খাচ্ছে না, প্যানিক রয়েছে বাচ্চাদের মধ্যে।
শোক শুধু ওই 26 জনের বাড়িতে নয়, শোক দেশ জুড়ে।